তৈমুর লং পৃথিবীর অন্যতম যোদ্ধা, বীর পুরুষ এবং পশ্চিম ও মধ্য এশিয়ার বহু অঞ্চলের শাসক এক বিশাল ব্যক্তিত্ব তৈমুর লং। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1328 সাল থেকে 32-এর মধ্যে। কেউ বলেন 1328, কোনো ইতিহাস বলেন 1331, এরকমভাবে আমরা বলতে পারি 1328 থেকে 1332 সালের মাধ্যমে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যু হয়েছিল 18 ফেব্রুয়ারি 1405 সাল। তিনি ছিলেন এক মহান যোদ্ধা। কারো দৃষ্টিভঙ্গিতে তিনি ছিলেন এক ধ্বংসকারী সাম্রাজ্যবাদী শক্তি। ইতিহাসের নৃশংসতম শাসক হিসেবেও কেউ কেউ তাকে চিহ্নিত করে, আবার কেউ কেউ বলেন তিনি সৃষ্টিশীল এক মহান ব্যক্তিত্ব। অবশ্য একথা ঠিক, তার হত্যাযজ্ঞ, ধ্বংস কর্মকাণ্ড এর মধ্য দিয়ে পৃথিবীর প্রায় 5% মানুষ নিহত হয়েছিল তখনকার সময়ে। আবার একথাও ঠিক, তিনি যে নগরী এবং যে শহর ধ্বংস করেছিলেন, সেখানে নতুন শহর, নতুন নগরী, নতুন উদ্যমে তিনি সৃষ্টিও করেছেন। বহু স্থাপত্য কীর্তি আজও তার সৃষ্টিশীলতার ইতিহাস, উদ্ভাবনী ক্ষমতার চিহ্ন বহন করে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বা প্রথম দিকে রুশ বিজ্ঞানীরা পৃথিবীতে সর্বপ্রথম মানুষের কঙ্কাল থেকে মুখচ্ছবি আঁকার বিজ্ঞান উদ্ভাবন করেন। তখন জোসেফ স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায়, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট, পৃথিবীর অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব এবং মেধাবী ও বুদ্ধিমান একজন মানুষ। তিনি নির্দেশ দিলেন তার দেশের বিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিক ব্যক্তিত্বদেরকে খুঁজে বের করো কোথায় আছে তৈমুরের কবর। তার কঙ্কালটি হলেও, একটি হাড়ের চিহ্ন হলেও আমি দেখতে চাই। কি কৌতূহল ছিল তার মাধ্যমে, কিসের জন্য ছিল আমরা জানি না। প্রত্নতত্ত্ব বিজ্ঞানীরা হন্যে হয়ে খুঁজতে শুরু করলেন। মধ্য এশিয়ার বহু অঞ্চল তন্ন তন্ন করে খুঁজলেন, বহু কবর খোঁড়া হলো, বহু ঐতিহাসিক স্থাপনা চিহ্নিত করা হলো, বহু মাটি নিচে খোঁজ নেওয়া হলো, কিন্তু তৈমুর লংয়ের মৃতদেহ বা কবর কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পাওয়া গেল। অবশেষে একটি স্থান চিহ্নিত করা হলো এবং সেখানে কবর খোঁড়া শুরু হলো। বিশাল বাহিনী পরিকল্পিতভাবে মাটি খুঁড়তে থাকলো। খুঁড়তে খুঁড়তে তারা বহু নিচে গেল, কিছু পাথর পেল এবং সেই পাথরের পার্টগুলি সরানো হলো। একটি খালি কবর পাওয়া গেল। অনেকেই হতাশ। না, হতাশ হওয়ার সুযোগ কম। প্রধান বিজ্ঞানী নির্দেশ দিলেন, আরও নিচে যাও মাটির। আরও নিচে গেল। সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটল। সেটি কি? হ্যাঁ, মনে হয় রহস্যের কিনারা হচ্ছে। একটি অদ্ভুত কবর পাওয়া গেল পাথরের, এবং তার মাধ্যমে এক বিশাল কফিন উঠিয়ে আনা হলো। সেই কফিন, কিন্তু এর মাধ্যমে আরেক আশ্চর্যজনক ঘটনা।
কফিন ওঠানোর পূর্বেই 3 বৃদ্ধ লোক থুরথুরে বুড়া এসে উপস্থিত। 3 জনের চেহারা এবং মুখের গঠন একই রকম। তারা ছিল ক্ষুব্ধ, রাগান্বিত, বিরক্ত। এই 3 বৃদ্ধ আসলেন। তারা প্রধান বিজ্ঞানীর সঙ্গে দেখা করতে চান। দেখা হলো। তাদের দাবি এই কবর থেকে যেন কফিন উঠানো না হয়। কেন? এই কফিন যদি উঠানো হয়, তার মাধ্যমে আছে বিশ্বের দিগ্বিজয়ী ব্যক্তিত্ব, মহান যোদ্ধা, সৃষ্টিশীল এবং একই সঙ্গে ধ্বংসকারী তৈমুর লং এর মৃতদেহ। যদি একবার সেই মৃতদেহকে বের করে আনা যায়, সারা পৃথিবীতে তোলপাড় শুরু হবে, ধ্বংসযজ্ঞ শুরু হবে। পৃথিবীর কারো শক্তি নেই তা মোকাবেলা করার, তা বন্ধ করার। এক বিপর্যয়ের সৃষ্টি হবে, তারা সতর্ক করলেন। কি অদ্ভুত! কিন্তু প্রধান বিজ্ঞানী তিনি মানতে চাইলেন না, কারণ স্বয়ং প্রেসিডেন্টের নির্দেশ। তিনি কঙ্কাল বের করলেন, মৃতদেহ বের করলেন কফিন থেকে। বৃদ্ধ 3 লোক যা বলে গেল তা ফার্সি এবং আরবি ভাষায় হুবহু কফিনের গায়ে লেখা। তারা বিস্মিত হয়ে গেল। জোসেফ স্ট্যালিনের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি অর্ডার দিলেন, যত দ্রুত সম্ভব মুখচ্ছবি অঙ্কন করো। অঙ্কিত হলো। কি নিষ্ঠুর চেহারা ছিল তার! উচ্চতা ছিল 5 ফুট 8 ইঞ্চি, একটি পা খোঁড়া। হ্যাঁ, তিনি কোনো এক যুদ্ধে সেই পায়ে আঘাত পেয়েছিলেন। মানুষ স্তম্ভিত হলো তার মুখের গঠন দেখে। এত নিষ্ঠুর! সত্যি। এবং আরও গবেষণা চালানো হলো। যেদিন তার কঙ্কাল বের করে আনা হলো, সেই সময় থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরে গেল। অ্যাডলফ হিটলারের বাহিনী সোভিয়েত ইউনিয়নকে ব্যাপকভাবে আক্রমণ করল এবং সোভিয়েত ইউনিয়ন ক্রমশ কুণ্ঠাসা হয়ে যেতে শুরু করল। লক্ষ লক্ষ সৈনিকের মৃত্যু শুরু হলো সারা বিশ্বব্যাপী। এই চলমান ধ্বংসযজ্ঞের এক পর্যায়ে জোসেফ স্ট্যালিন এবং সেই মহান বিজ্ঞানী যার নেতৃত্বে এই মৃতদেহ আবিষ্কৃত হয়েছিল, তারা অনুমান করতে পারলেন সেই 3 বৃদ্ধের কথা হয়তোবা রূপকথার মতোই ফলে যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিলেন তাকে আবার কবরস্থ করা হবে, পরিপূর্ণ ইসলামী মর্যাদায় আবার সেই মৃতদেহকে দাফন করা হলো। যেদিন দাফন করা হলো, আশ্চর্যজনকভাবে এর পরদিন থেকেই সোভিয়েত ইউনিয়নের বিজয়ে শুরু হলো হিটলারের বাহিনীর বিরুদ্ধে, জার্মানির বিরুদ্ধে। এক কঠিন রহস্য, আজও যার কিনারা পাওয়া যায় না। এভাবে চলল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক পর্যায়ে শেষ হলো। সোভিয়েত ইউনিয়ন সহ সৃষ্টিশীল অথবা মিত্র শক্তিদের বিজয় নিশ্চিত হলো। এই মঙ্গল দিগ্বিজয়ী সেনাধ্যক্ষ আজও পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর সাম্রাজ্যবাদী শক্তি। তিনি ছিলেন ইসলামীয় ও ইরানীয় সমাজের মিশ্রিত এক ফসল। কেউ বলে তাকে মহান মানব, কেউ বলেন তাকে এক দানব। স্বপ্ন ও বাস্তবতার সম্মিলনে ঘটিয়েছিলেন এই মানব অথবা দানব ব্যক্তিটি। তিনি মিশে আছেন আমাদের এই পৃথিবীর সাম্রাজ্যবাদী, শক্তিশালী, সৃষ্টিশীল,
স্থাপত্য কীর্তিময়, একই সঙ্গে ধ্বংসকারী, একই সঙ্গে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন এক বিস্তৃত মহাশক্তির সঙ্গে।